বাংলাদেশের যারা আওয়ামী লীগের পক্ষে আছেন, আওয়ামী লীগের সহযোগী ছিলেন এবং যারা আওয়ামী লীগ করেন তাদেরকে একটি পক্ষে ফেলে তাদেরকে গণশত্রু হিসাবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। দ্বিতীয়ত, বাকি যারা আছেন তাদের সবাইকে বন্ধু বানানোর চেষ্টা করা হয়েছে। কিছুদিন পরে যখন দেখা গেল যে আওয়ামী লীগ আসলে নির্বাসনে চলে গেছে, তারা মনে করেছে ক্ষমতাধর যারা লোকজন, অনেকে জেলে গেছেন, অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন, অনেকে মাথা গুজিয়ে আছেন, অনেকে মাথা নিচু করে আছেন, অনেকে ইঁদুরের গর্তে ঢুকেছেন, কাজে আওয়ামী লীগ নিয়ে এখন তাদের কোনো শঙ্কা নেই। তখন তারা যে কাজটি করলো, বাকি আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল রাজনৈতিক শক্তি রয়েছে তাদের মধ্যে ডিভাইড অ্যান্ড পলিসি, তাদের একে অপরের সঙ্গে সেই দেখা গেল যে ঝামেলা বাঁধিয়ে দেওয়া, বিভেদ বিসংবাদ তৈরি হওয়া বা তৈরি করা, এই জিনিসগুলো এখন বলতে গেলে ওপেন সিক্রেট হয়ে গেছে। তো এত কিছু করার পরেও দেখা যাচ্ছে যে সরকার স্বস্তি পাচ্ছে না। সরকার স্বস্তি পাচ্ছে না, এর কারণ হলো যে প্রায় সকল রাজনৈতিক দল আওয়ামী লীগের ভোটারদের জন্য রীতিমতো নির্বাচনের মাঠে মরিয়া হয়ে পড়েছে। বিএনপি, এনসিপি, জামাত, যারাই নির্বাচনের মাঠে যে যেখানে ভালো অবস্থানে আছে, তারা তাদের প্রতিপক্ষ দমন করার জন্য আওয়ামী লীগ তোষণ নীতি শুরু করেছে। তারা বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে যে সকল মামলা হয়েছে সেগুলো তুলে নেওয়ার আশ্বাস দিচ্ছেন, আওয়ামী ভোটারদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য অনুনয় বিনয় করছেন, ভবিষ্যতে তাদেরকে পদ পদবি দেওয়া হবে, নিরাপত্তা দেওয়া হবে, এই ধরনের নানা রকম আশ্বাস দেওয়া হচ্ছে। এর ফলে কি হলো যে ঘুরে ফিরে সকল দলের মুখেই বারবার আওয়ামী লীগের নামটি চলে আসছে। এগুলো একটা। দ্বিতীয় যে ভয়, শেখ হাসিনা যে কোনো সময় ফিরে আসতে পারেন, টুস করে ঢুকতে পারেন, নির্বাচন বানচাল করতে পারেন। শেখ হাসিনার হাতে অনেক টাকা, অনেক ক্ষমতা, তিনি বাংলাদেশে যে কোনো অনার সৃষ্টি তৈরি করে যে কোনো পরিস্থিতিতে সরকারকে বেকায়দায় ফেলে দিতে পারেন। এই আতঙ্কের মধ্যেও বারবার শুধু আওয়ামী লীগ আর শেখ হাসিনার নামটি আওয়ামী বিরোধী যে শক্তি সমূহ রয়েছে তারা বারবার উচ্চারণ করছেন। তো যখন আপনি দেখবেন যে আপনার নাম যে কোনো ভাবে উচ্চারিত হচ্ছে, ইট মিনস ইউ আর অ্যালাইভ। এখন আমরা এই যে আওয়ামী লীগ নিয়ে ভিডিও করছি, আওয়ামী লীগ নিয়ে কথা বলছি, গালি দিলেও মানুষ দেখছে, আওয়ামী লীগের পক্ষে বলেও মানুষ দেখছে, ইট মিনস আওয়ামী লীগের এখনো একটা ভ্যালিডিটি রয়েছে, এটা বুঝতে হবে। এরপর আরেকটি ঘটনা হলো যে রিফাইন্ড আওয়ামী, মানে একটা পরিশুদ্ধ আওয়ামী লীগ, রিকনসিলিয়েটেড আওয়ামী লীগ, অথবা সেই যে 1/11 সময় সংস্কারের কথা বলা হচ্ছিল ওইরকম একেবারে সংস্কার যুক্ত একটি আওয়ামী গঠন করা হবে সরকারের মদদে, সেনাবাহিনীর মদদে, পশ্চিমাদের মদদে, এবং তারা এই সময় ইলেকশন করবে। এই আতঙ্ক রাজনৈতিক দলগুলোকে কিন্তু পেয়ে বসেছে। এখন অনেক আওয়ামী লীগের জনপ্রিয় প্রার্থী রয়েছেন, তো তারা যদি এইভাবে একটা রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আসেন তাহলে পুরো নির্বাচনের মাঠের যে ফলাফল, এই ফলাফলটা ওলট পালট। ফলে কি হলো, রাজনৈতিক দল এবং সরকার আওয়ামী লীগের ব্যাপারে এখনো কোনো মানে স্টেডি বলতে যেটা বোঝায়, একেবারে স্থির এবং দীর্ঘস্থায়ী একটা কোনো সিদ্ধান্ত নিতে পারছে। সকালে এক ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, আবার বিকেল অন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। এর বাইরে সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসগুলো হচ্ছে সেটা হলো সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়, যে সকল আওয়ামী লীগ নেতা রয়েছেন যারা জনপ্রিয়, যাদের মধ্যে মামলা নেই, যাদের বিরুদ্ধে মামলা নেই, মোকদ্দমা নেই, অভাব নেই, অভিযোগ, এ সকল ক্লিন ইমেজের লোক যদি নির্বাচন করতে চায় তাহলে সরকারের আপত্তি নেই। এটাও কিন্তু একটা ভয়ঙ্কর মেসেজ আওয়ামী লীগ বিরোধী শক্তির জন্য। এর কারণ হলো এখন স্বতন্ত্র দাঁড়ান আর রিফাইন্ড দাঁড়ান যদি শেখ হাসিনার পক্ষ থেকে বাধা দেওয়া না হয়, আওয়ামী লীগের যে এই মুহূর্তে যে কমিটি, বৈধ কমিটি আছে, সেই কমিটির পক্ষ থেকে যদি বিষোদ্গার করা না হয়, তাহলে রিফাইন্ড হোক কিংবা ধরুন স্বতন্ত্র হোক, নির্বাচনের ফলাফলটা ঠিক পাকিস্তানি ইমরান খানের পার্টি যেভাবে ভালো করেছে ওভাবেই হয়তো একটা পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়ে যাবে। অর্থাৎ বহু সংখ্যক প্রার্থী, এমনকি তারা যদি ব্রুট মেজরিটি পায় ইমরান খানের মতো, এটাও কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। আর অন্যদিকে যদি সেটা নাও হয় তাহলে আওয়ামী লীগের ভোটাররা যে পক্ষে যাবে সেই পক্ষের পাল্লা ভারী হবে। যেমন আওয়ামী লীগের ভোটাররা যদি বিএনপির উপর বিরাগ হয়, বিএনপিকে একটা উচিত শিক্ষা দিতে চায় এবং জামাতকে ভোট দেয়, তাহলে জামাত সরকার গঠন। আবার অন্যদিকে যদি আওয়ামী লীগের প্রার্থীরা না থাকে, ভোটাররা যদি ভোট কেন্দ্রে না যায়, তাহলে ভোট জমে উঠবে না। এবং সেক্ষেত্রে যদি ভোটার উপস্থিতি নেহায়েত কম হয়, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে এই ভোটের যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা অতীতের মতোই হবে, অর্থাৎ 2014, 2018 এবং 2024-এর মতো হবে। ফলে আপনি দেখুন যে যেগুলো অল্টারনেটিভ আপনি বাদ দেন, মানে ধরেন না কেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন কল্পনায় করা যাচ্ছে না। অর্থাৎ একেবারে তৃণমূল পর্যায়ে যদি ধরেন যে কিচ্ছু নাই, শুধুমাত্র আওয়ামী লীগের ভোটার, সেই আওয়ামী লীগের ভোটার যারা, তারা ভোট কেন্দ্রে গেলেও আপনার জন্য বিপদ, আর যদি না যায় তাও আপনার জন্য বিপদ। দ্বিতীয় অপশনে গিয়ে যদি আপনি আসেন যে আওয়ামী লীগ যদি একটা রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করা হয়, সংস্কারবাদী একটা আওয়ামী লীগ গঠন করা হয় এবং তারা ফরমালি সারা বাংলাদেশে প্রার্থী দেয়, রীতিমতো কেয়ামত হয়ে যাবে রাজনীতিতে। থার্ডলি হলেও যদি রিকনসিলিয়েশনের আন্ডারে আওয়ামী লীগের যে সকল ইমেজ সম্পন্ন প্রার্থী রয়েছেন তারা যদি স্বতন্ত্র ইলেকশন করে এবং সরকার সেখানে গ্রিন সিগন্যাল দেয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা দেয় এবং রাজনৈতিক দলগুলো বৈদেশিক চাপের কারণে এটা মানতে বাধ্য হয়, তাহলেও কিন্তু রাজনীতির যে হিসাব পুরোটা এলোমেলো হয়ে। ফলে যারা মনে মনে কলা খাচ্ছেন খান, কোনো অসুবিধা নেই, কিন্তু
গাছ লাগিয়ে যারা কলা খান, অর্থাৎ রাজনীতির ময়দানে যারা পরিশ্রম করেন, চষে বেড়ান, তারা খুব ভালো করে বুঝেন যে বাংলাদেশের পরতে পরতে দুটো রাজনৈতিক দল বিএনপি, আওয়ামী লীগ তারা কতটা শক্তিশালী। আবার বিএনপি, আওয়ামী লীগের দল, এই দুটো দল যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, তারা এই গত 15 মাসে তারা হাড়ে হাড়ে টের পেয়েছেন জামাত কি, কাহাকে বলে, কত প্রকার এবং তারা কি। তো সব মিলিয়ে আমাদের যে রাজনীতি, সেই রাজনীতি যে একটা জটিল আবহাওয়া বিরাজ করছে, সেই আবহাওয়া আমাদেরকে কোথায় নিয়ে যায়, আমাদের রাজনীতির ময়দানে কি ভোর উপহার দেয়, কিংবা কি ধরনের মেঘময় সন্ধ্যা আমাদেরকে এনে দেয়, সেটাই এখন দেখার বিষয়।